আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৫ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি তারপরেও কথা বলছি না, শুধু চেয়ে চেয়ে উনার হাতের লেখা দেখছি। এবার উনি বিরক্ত হয়ে ধমকে সুরে এদিকে ফিরে কিছু বলতে যাবে, হঠাৎ শিকার বদলে আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে হাঁ করে চিৎকার দিয়ে চেয়ার থেকে উঠে পিছিয়ে যায়। উনি এতটাই জোরে চিৎকার দিয়েছে যে আমিও ভয়ে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ি। দুজনেই বেশ ভয় পেয়েছি। উনি ভয় পেয়েছে আমাকে দেখে, আর আমি ভয় পেয়েছি হঠাৎ ওনার চিৎকার শুনে। দুজনেরই ধাতস্থ হতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আমি তখনও মেঝেতে বসে আছি। জিলু নিজেকে স্বাভাবিক করে আমার কাছে এসে বলে, আরে আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে চুপচাপ কেউ থাকে? এতবার আমি কথা বললাম, আপনি অন্তত বলতে পারতেন যে শিখানা আমি। আর আপনি এ পা নিয়ে এখানে এসেছেন কেন? কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকতে পারতেন। কথাগুলো বলতে বলতে আমার হাত ধরে আমাকে উঠিয়ে দাঁড় করালো। ততক্ষণে আমিও নিজেকে স্বাভাবিক করে নিয়েছি। আমি বললাম, না মানে আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম এসে দেখি আপনি কি করছেন, তাই আর কি এসেছি। জিলু বলে, তার মানে এর আগেও আপনি এসেছেন? আমি বললাম, হুম। জিলু বলে, তাহলে শিখা আসেনি? আমি বললাম, না। জিলু বলে, এর মানে এই কফি আপনি বানিয়ে এনেছেন? আমি বললাম, হুম। আমার কথা শুনে জিলু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। উনি যেন বিশ্বাসই করতে পারছেন না আমি ওনার জন্য কফি বানিয়ে এনেছি। বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা চেয়ার টেনে আমাকে বসিয়ে দিতে দিতে বলে, আপনি আগে এখানে বসুন। এই পা নিয়ে কেন যে শুধু শুধু আমার জন্য কফি বানাতে গেলেন কে জানে। তবে কফির জন্য ধন্যবাদ। আপনার কোনো সমস্যা হয়নি তো? আমি বললাম, না। আপনি কফিটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। জিলু বলে, হুম। এই বলে কফির মগ হাতে নিয়ে এক চুমুক দিল। কফিটা খেয়ে ওনার মুখের প্রতিক্রিয়া কেমন হয় আমি শুধু সেটা দেখছি। জিলু কফি এক চুমুক খেয়ে বলে, হুম, দারুণ হয়েছে। আমার এই বয়সে আমি অনেক কফি খেয়েছি, তবে এমন কফি কখনো খাইনি। কফিটা সত্যি খুব ভালো হয়েছে। একটা অনুরোধ করব আপনার কাছে, রাখবেন? আমি বললাম, হুম, বলুন। জিলু বলে, আমাকে কি প্রতিদিন কষ্ট করে এরকম এক কাপ কফি খাওয়াবেন? বেশি না, শুধু এক কাপ। আমি বললাম, হুম, দেব। জিলু বলে, অসংখ্য ধন্যবাদ। আপনি কি বসবেন? আমার আরেকটু সময় লাগবে। আমি বললাম, হুম। আপনি কি লিখছেন? জিলু বলে, কয়েকদিন কলেজে যাইনি, তাই আমার নোট নেওয়া হয়নি। এখন এক বন্ধু থেকে এগুলো কালেক্ট করেছি। যেহেতু এই নোটগুলো তারও প্রয়োজন, তাই আমি নিজের নোট তৈরি করছি। আমি বললাম, এ তো অনেক সময়ের ব্যাপার। এতগুলো নোট কখন লিখবেন আপনি? জিলু বলে, হুম, অনেক সময় লাগবে। সমস্যা নেই, আমি আস্তে আস্তে করে নেব। আমি বললাম, নোটগুলো কি কালকে নিয়ে যাবেন আবার? জিলু বলে, যেগুলো কপি করা হয়ে গেছে সেগুলো নিয়ে যাব, আর বাকিগুলো থাকবে এখানে। সেগুলো কালকে আমি করে নেব। আমি বললাম, হুম। আরও বেশ কিছুক্ষণ পর জিলু বলে, আজকের জন্য এটুকুই ব্যাস, বাকিটা কাল করব। চলুন ঘুমোতে। জিলুর কথা শুনে আমি উঠে দাঁড়ালাম। তারপর আস্তে আস্তে চলতে শুরু করলাম। জিলু আমার সামনে এসে হাত বাড়িয়ে বলে, আমার হাত ধরুন। আমি ওর মুখের দিকে তাকালাম। জিলু বলে, এই হাত আপনার স্বামীর হাত, ধরতে পারেন। এই হাত ধরলে আপনার স্বামী কিছু মনে করবে না, বরং খুশি হবে। আমি বললাম, না, আমার সমস্যা হচ্ছে না, আমি যেতে পারবো। জিলু বলে, হুম, বুঝেছি। আপনি এভাবে শুনবেন না। এখন দেখছি আমাকেই ধরতে হবে। আমি বললাম, কি? জিলু কিছু না বলে হঠাৎ আমাকে কোলে নিয়ে বলে, এটা। আমি বললাম, আরে আরে, কি করছেন? আমি পড়ে যাব তো, আমাকে নামান বলছি। জিলু বলে, পড়তে না চাইলে তাড়াতাড়ি আমার গলা জড়িয়ে ধরুন, নয়তো আমি ছেড়ে দিলে পড়ে যাবেন। আমি বললাম, এই না না, এই বলে আমি ওনার গলা জড়িয়ে ধরলাম। আমি বললাম, আমি আপনাকে এত সুন্দর করে কফি বানিয়ে খাওয়ালাম, আর আপনি আমাকে কোলে নিয়ে ফেলে দিতে চাইছেন? আপনি মোটেও ভালো না। এই রুম থেকে তো ওই রুমে যাওয়া মাত্র, এইটুকু আমি পায়ে হেঁটে যেতে পারতাম। জিলু বলে, হুম,
জানি তো এইটুকু আপনি পায়ে হেঁটে যেতে পারবেন, কিন্তু এই পা নিয়ে আপনি আমার জন্য নিচে নেমে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে এনেছেন, নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। আর এত সুন্দর কফি বানিয়ে খাওয়ানোর জন্য এইটুকু তো আপনার পাওয়া। আমি বললাম, আমি কি কফির বিনিময়ে আপনার থেকে কিছু চেয়েছি? জিলু বলে, না, তবে না চাইলেও মাঝে মাঝে নিজে থেকে দিতে হয়। আমি বললাম, আপনি কি ভেবেছেন এভাবে আমাকে কোলে নিলে, আমার কাছে আসলে আপনার প্রতি আমার রাগ অভিমান ভেঙে যাবে? মোটেও না। জিলু বলে, আমি আবার কখন বললাম যে আমি আপনার রাগ ভাঙানোর জন্য এগুলো করছি? আমি বললাম, তাহলে? জিলু বলে, বলবো না। আমি বললাম, কেন? জিলু বলে, না বলা কথাগুলো বুঝে নিন, দেখি আপনার বোঝার শক্তি ক্ষমতা কত। আমি বললাম, আমি শুনতেও চাই না আর বুঝতেও চাই না, তবে আমার মনে হয় এভাবে আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে না থেকে রুমে গেলে ভালো হতো। জিলু বলে, নিয়ে যাব তো, এত তাড়া কিসের? আমার কোলে থাকতে কি অসুবিধা হচ্ছে? আমি বললাম, আমার একটু ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এখানে নেমে যাই। জিলু বলে, এতই যখন শখ নামার তাহলে নেমে যান। আমি বললাম, আপনি আমাকে না নামালে আমি নামবো কি করে? আপনি তো আমাকে ধরে রেখেছেন, নামিয়ে দিন আমাকে। জিলু আমাকে আরো শক্ত করে বুকের সাথে আগলে ধরে বলে, না, আমার কাছে বেশ লাগছে, তাই নামিয়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এই বলে আমাকে নিয়ে রুমে যেতে লাগলো। রুমে এসে খাটে আমাকে শুইয়ে দিয়ে আমার উপর ঝুঁকে আমার চোখের দিকে অপলক্ষীনভাবে তাকিয়ে রইল। এত কাছে ওনার মুখ যে ওনার মুখের গরম নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে, শ্বাস প্রশ্বাসের সাথে মুখ থেকে হালকা কফির গন্ধ বেরিয়ে আসছে। আমি বেশিক্ষণ ওনার চোখের দিকে তাকিয়ে থাকতে পারলাম না, তাই মুখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। এটা দেখে জিলু মুচকি হাসে, কিন্তু সে এখনো ঝুঁকে আছে আমার উপর। তার দুই হাত আমার দুই পাশে ভর দেওয়া অবস্থায় আছে, তাই আমি এদিকেও নড়তে পারছি না, ওদিকেও নড়তে পারছি না, চিত হয়ে শুয়ে আছি। এমন অবস্থায় যেমন অস্বস্তি হচ্ছে, তেমনি হার্টবিট দ্বিগুণভাবে উঠানামা করছে। আমি বললাম, আমি উঠব, আমাকে উঠতে দিন। এই বলে ওনাকে সরিয়ে উঠতে যাব, তখনই উনি আমাকে আবার ধাক্কা দিয়ে শুইয়ে দিয়ে বলে, একদম না, এভাবে চুপচাপ শুয়ে থাকুন। আমি তো আপনাকে কিছু করছি না, আমি শুধু আপনাকে দেখছি, তাই আমাকে দেখতে দিন। যদি আবার উঠতে চান তাহলে। আমি বললাম, তাহলে কি? জিলু বলে, তাহলে জড়িয়ে ধরে আদর করব। আমি বললাম, বললেই হলো, সরুন তো, আমাকে উঠতে দিন। এই বলে দুই হাত ওনার বুকের দুই সাইডে রেখে ধাক্কা দিতে উদ্যত হই, কিন্তু হঠাৎ তিনি তার আগেই আমার দুই হাত এক হাতে শক্ত করে ধরে ফেলে বুকের সাথে চেপে ধরে রাখে। আমি বললাম, এটা কি হলো? আমার হাত ছাড়ুন। জিলু বলে, না। আমি বললাম, কিন্তু কেন? জিলু বলে, আমার ইচ্ছে। আমি বললাম, আমার হাত আর আপনার ইচ্ছে হয় কি করে? জিলু বলে, কিন্তু এটা যে আমার বউয়ের হাত, আমি তো ধরতেই পারি। আমি বললাম, কে আপনার বউ? আমি কারো বউ না। জিলু মুচকি হেসে বলে, 3 বার কবুল বলে কাবিননামার পেপারে সাইন করে আমার বউ হয়েছেন, এখন বলছেন আপনি কারো বউ না? আপনি না আলিমি পড়েছেন? আলিমি হয়ে মিথ্যে বলছেন? এটা কিন্তু একদম ঠিক না। আমি বললাম, আপনি আমাকে বিয়ে করেছেন বলে কি যখন তখন এভাবে জোর খাটাবেন? জিলু বলে, জোর কোথায় খাটালাম? যদি জোর খাটাতাম তাহলে এতক্ষণে আপনার আর আমার মাঝে কি কি হতো বুঝতেই তো পারছেন। আমি বললাম, আমি কিছু শুনতে চাই না, আমাকে ছাড়ুন, আমি ঘুমোবো। জিলু বলে, বেশি না, আর একটু দেখতে দিন, তারপর ছেড়ে দেব। আমি বললাম, আমি কি চিড়িয়াখানার জানোয়ার নাকি যে আমাকে দেখতে হবে? এসব আমার একদম ভালো লাগে না, সরুন, আমাকে উঠতে দিন। এই বলে জোর করে ওনাকে সরাতে চাইলে এবার উনি যেটা বলেছিল সেটাই করলো, মানে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমার ঠোঁট জোড়া ওনার মুখের ভেতর নিয়ে এত জোরে খেতে লাগলো, মনে হচ্ছে পুরোটাই মুখের ভেতর নিয়ে চাবিয়ে খাবে, মাঝে মাঝে কামড়ও দিচ্ছে। এদিকে আমার মাংসপিণ্ডের স্পর্শ পেয়ে আমাকে আরো শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিয়েছে। ভাগ্যক্রমে আজ আমার দুই হাত ছাড়া ছিল, তাই আমি দুই হাতে ওনার পিঠে চাপড়াতে লাগলাম আমাকে ছাড়ানোর জন্য। গতকালকের দেওয়া ঠোঁটের ঘা এখনো শুকায়নি, আজ আবার উনি এমন করছে।
আমার ব্যথায় পরাণ যায় যায় অবস্থা। উনি কি একটুও বুঝতে পারছে না উনি আমার সাথে কি করছে? এদিকে আমি চিৎকার দিয়ে কান্না করছি, কিন্তু আমার চিৎকার বাইরে বের হচ্ছে না। গতকালকের মতো আজকেও আমার ঠোঁট ওনার মুখের ভেতর। অনেকক্ষণ ঠোঁট খাওয়ার পর মুখে যখন নোনতা নোনতা স্বাদ আসছে, তখনই উনি আমাকে ছেড়ে দেয়। ঠোঁট ছেড়ে দিয়ে যখন আমার চোখের দিকে তাকায়, তখন দেখে আমি কান্না করছি। ঠোঁটের দিকে এখনো চোখ পড়েনি। আমাকে কান্না করতে দেখে সে বলে, আরে, আদর করলেও বুঝি কান্না করতে হয়? আমি তো আপনাকে বলেছিলাম যে আমাকে আর একটু দেখতে দিন, কিন্তু না, আপনি জোরাজোরি করতে লাগলেন। তাই তো আমি আপনাকে একটু জড়িয়ে ধরে আদর করলাম। এতে কান্না করার কি আছে? আর আমি তো আর বাহিরের কেউ না, আমি তো আপনার স্বামী। আমি কান্না করতে করতে বললাম, স্বামী? আপনি আমার স্বামী নাকি স্বামীরূপী জানোয়ার? কোনটা? আজ 3টা দিন ধরে আদর করার নামে আমার উপর অত্যাচার করছেন। কেন এমন করছেন আপনি বলুন তো? আদরের নামে আঘাত দেওয়াটা কি আপনার নেশা, নাকি আমাকে কষ্ট দিয়ে আপনি খুব মজা পান? একটু ক্লিয়ারভাবে বলবেন। জানি না আমার কোন মতিভ্রম হয়েছিল যে আমি আপনি কি করছেন সেটা দেখতে গিয়েছিলাম। যদি না যেতাম তাহলে এমনটা হতো না। জিলু এতক্ষণ আমার চোখের দিকে তাকিয়েছিল। আমার কথা শুনে সে খুব অবাক হয়। আজ আবার এমন কি করে ফেললাম যার জন্য আমি তাকে আবার এতগুলো কথা শোনাচ্ছি? জিলু বলে, আরে, আমি তো ব্যাস, কথা বন্ধ হয়ে গেল। এবার ওনার চোখ পড়েছে আমার ঠোঁটের দিকে। কালকের ক্ষত স্থান থেকে আবার রক্ত পড়ছে। এবার উনি বুঝতে পারলো আমি কেন ওনাকে এতগুলো কথা শুনিয়েছি। জিলু ব্যতিব্যস্ত হয়ে বলে, সরি, আসলে আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, ব্যাস, অনেক হয়েছে আপনার ক্ষমা চাওয়া, আর অনেক হয়েছে আপনার আদর করা। আজকের পর থেকে আপনি যদি আমাকে টাচ করেন, তাহলে আমি সত্যি বলছি অন্য রুমে গিয়ে ঘুমাবো। এই রুমে আমি থাকবো না। এই বলে আমি উঠে নিচে করা বিছানায় শুয়ে পড়লাম। জিলু বলে, আরে, রাগ করছেন কেন? ভুল হয়ে গেছে আমার, আর এমনটা করব না। ঠোঁটে একটু মলম লাগিয়ে দেই। আমি বললাম তো আপনি আমাকে টাচ করবেন না, তাহলে কিন্তু আমি অন্য রুমে চলে যাব। জিলু বলে, আরে না, আমি তো শুধু মলম লাগানোর কথা বলছি। আমি বললাম, কিছু করতে হবে না আপনাকে। আমি বুঝতে পেরেছি কাটা গায়ে লবণ ছিটানো আপনার আদত হয়ে গেছে। প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবেন না। দয়া করে আমাকে ঘুমোতে দিন। জিলু আমার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলে, ভালোই রোমান্টিক মুহূর্ত চলছিল, হঠাৎ কি যে হলো আমার, এমন একটা কাণ্ড করে বসলাম। বারবার আদর করতে গিয়ে ওকে আঘাত দিয়ে ফেলি। সত্যি আমি একটা গাধা, না ভালোবাসতে জানি না আদর করতে জানি। কি করব এখন? ও যে আমার উপর রেগে আছে এখন তো আগের থেকে বেশি। সব আমার দোষ। আরও নানান কথা ভেবে শুয়ে পড়ল। একসময় ঘুমিয়েও পড়ল। আমিও কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ি। এই বাড়িতে এসেছে পর্যন্ত শুধু 1 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছি আমি, আর কোনো নামাজই পড়তে পারিনি, শুধু পায়ের ব্যান্ডেজ আর ঠোঁটের জন্য। আসার সময় কয়েকটা হাদিসের বই নিয়ে এসেছি এখানে অবসর টাইমে পড়ার জন্য। এদিকে আজ সকালেও আমি ঘুম থেকে উঠতে পারিনি। একে তো দেরি করে শুয়েছি, দ্বিতীয়ত মেডিসিনের জন্য। খুব পাওয়ারই মেডিসিন, খেলেই শুধু ঘুম পায়। যখন আমার ঘুম ভাঙলো তখন জিলু চলে গেছে কলেজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি দিনের 10:30 বাজে। এমা, এত বেলা হয়ে গেল আর আমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছি। কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছি না। বাড়িতে তো কখনো এমন হয়নি আমার। বাড়ির কথা মনে আসতেই বাড়ির সবার কথা মনে পড়ে গেল। জানি না সবাই আমাকে ছেড়ে কেমন আছে। বাবা, মা, ভাইয়া, দাদা, দাদু সবার কথা মনে পড়তে লাগলো। আজ একটু কথা বলবো। চোখ বন্ধ করে মনে মনে এসব ভাবলাম। যখনই চোখ খুলে উঠতে যাব, তখনই দেখি বালিশের পাশে কালকের মতো একটা তাজা ফুটন্ত গোলাপ আর চিরকুট রাখা আছে। বুঝলাম আজও উনি এগুলো রেখে চলে গেছে। আজ আর মুখে হাসি নেই আমার এগুলো দেখে। তারপরেও আমি চিরকুট খুলে পড়তে লাগলাম। আমার মনে হয় এই পৃথিবীতে একটাই আপনি, যাকে আমি পাগলের মতো চাইতে শুরু করেছি। বিশ্বাস করো, হয়তো আমি সবসময় তোমাকে বোঝাতে পারি না, কিন্তু সত্যি কথা বলতে তোমাকে ছাড়া আমার আর কেউ নেই।
আমি তোমাকে হারাতে চাই না। যদি হারাই তাহলে আমি বড্ড এলোমেলো হয়ে যাব। তুমি আমার জীবনের একটাই মানুষ, যাকে আমি যে কোনো কিছুর বিনিময়ে চাই। ভালোবাসি, শুধু ভালোবাসি। লেখাটা আমি একবার নয়, বেশ কয়েকবার পড়লাম। আজ একদম আপনি থেকে তুমিতে চলে এসেছে। ওনার মনে কি চলছে ঠিক বুঝতে পারছি না। আমি এই দুটোকেও ঠিক আগের জায়গায় যত্ন করে রেখে দিয়েছি। আজ 4 দিন আমি এই বাড়িতে এসেছি। এখনো পর্যন্ত এই বাড়ির কোথায় কি কিছুই জানি না। আজ আর ঘরে নয়, এই 4 দেয়াল থেকে একটু বাইর হতে চাই। কিন্তু আবার ঠোঁটের কথা মনে হতেই পিছিয়ে পড়লাম। জানি না মা আমাকে নিয়ে কি ভাবছেন। উনি হয়তো মনে মনে বলছেন, এই মেয়ে রুম থেকে বের হয় না কেন। কি করে বোঝাই, ওনার ছেলেই তো আমাকে বের হতে দিচ্ছে না। আজ যাই হয়ে যাক, ঠোঁট লুকিয়ে বসে থাকবো না, বাহিরে যাবই যাব। ঠোঁটে কি হয়েছে জিজ্ঞেস করলে কিছু একটা বলে দেব। এই ভেবে বিছানাপত্র গুছিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এলাম। নিচে এসে দেখি শিখা ড্রয়িং রুম পরিষ্কার করছে। আমাকে দেখে বলে, আরে ভাবি, আপনি নিচে আইছেন? আপনার পা ঠিক হইছে? আরে আরে, আপনার ঠোঁটে কি হইছে? আমি মনে মনে বললাম, লে, যেটা ভেবেছিলাম সেটাই হলো। আমি বললাম, আর বলো না, কাল রাতে অন্ধকারে ওয়াশরুমে যেতে গিয়ে বাড়ি খেয়েছি। শিখা অবাক হয়ে বলে, কেন কেন, ঘরে লাইট নাই? লাইট জ্বালান নাই কেন? আমি বললাম, তোমার ভাইয়া তো ঘুমোচ্ছিল, তাই ওনার ঘুমের ডিস্টার্ব হবে ভেবে লাইট জ্বালাইনি। আচ্ছা বাদ দাও, মা কোথায়? শিখা বলে, খালাম্মা তো সকালে অফিসে গেছে। আপনি বহেন, আমি আপনারে নাস্তা দেই। আমি বললাম, এই ঠোঁটি নিয়ে কিছু খেতে পারবো না, তুমি বরং আমাকে হালকা দুধ গরম করে দাও। শিখা বলে, আচ্ছা আপনি তইলে বহেন, আমি এখনই আনতাছি। কিছুক্ষণ পর আমাকে দুধ দিয়ে সে কাজ করতে লাগলো। মনে মনে ভাবলাম, একটু বাগানে যাব। এখন যখন বাড়িতে কেউ নেই, তাহলে এই সুযোগে একটু বাগান থেকে ঘুরে আসি। আমি শিখাকে নিয়ে বাগান দেখতে চলে গেলাম। বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম, খুবই সুন্দর বাগানটা, নানান রকমের ফুল আছে। আমি বললাম, এই বাগান কে পরিচর্যা করে? শিখা বলে, ক্যাডা আবার? ভাইয়া। ভাইয়া তো বাগান করতে খুব ভালোবাসে, সপ্তাহে একদিন বাগানের পেছনে খাড়ে। আপনি জানেন ভাবি, এই বাগানের ফুল কারোরে ধরতে দেয় না, এমনকি নিজেও ছিঁড়ে না। এই প্রথম দেখলাম আপনার লাইগা 2-2খানা গোলাপ ছিঁড়ে নিছে। আমি দেখা তো অবাক। শুধু আমি কেন, খালাম্মা দেখাও তো অবাক। আমি তো শিখার কথা শুনে অবাক হয়ে গেলাম। মায়ের সামনে দিয়ে আমার জন্য ফুল নিয়ে আসে, কেমন মানুষ, একটু লজ্জাও নেই? লজ্জাই বা আছে কোথায়? আজ 4 দিন ধরে যা করছে আমার সাথে, কি বলবো আর। আমি আর কিছু বললাম না শিখাকে। আরও বেশ কিছুক্ষণ ঘুরে উপরে চলে এলাম। একা একা সময় কাটছে না, কি করব ভাবছি। বইও পড়তে মন চাইছে না। হঠাৎ মনে পড়ল কাল রাতের নোটের কথা। ওনার কিছু নোট বাকি আছে লেখার, সেগুলো যদি আমি লিখে দেই তাহলে কেমন হয়? মনে মনে আরও বেশ কিছুক্ষণ ভাবলাম। কাল রাতে কফি বানিয়ে দিতে গিয়ে কি একটা ফ্যাসাদে পড়েছিলাম। আজ আবার নোট লিখতে গিয়ে কোনো ফ্যাসাদে পড়ব না তো? আমার মনে হয় না, কালকের বকুনি খেয়ে আজকে আবার কিছু করবে না। গিয়ে লিখে দেই, যদি ওনার কিছু সাহায্য হয়। নয়তো কলেজ শেষ করে এসে আবার লিখতে বসবে। কথাগুলো মনে মনে ভেবে উঠে গেলাম স্টাডি রুমে। তারপর বসে বসে ওনার নোটগুলো লিখতে লাগলাম। দিনের এখন 2টো বাজে, প্রায় অনেকটা শেষ হয়ে এসেছে। আর শুধু 2টো নোট বাকি আছে, সেগুলো লিখলেই নোট লেখা শেষ হয়ে যাবে। বেশ মনোযোগ দিয়ে লিখছি আমি। এতটাই মনোযোগ দিয়ে লিখছি আমি, আমার কোনো হুঁশ নেই, এদিক ওদিক কোনো দিকের খেয়াল নেই। লিখতে লিখতে হাত ধরে গেছে, আঙ্গুলগুলো ব্যথা করছে। লেখা ছেড়ে কিছুক্ষণ হাত ঝাড়িয়ে নিলাম। এরপর আবার লিখতে শুরু করলাম। আর মাত্র অর্ধেক নোট বাকি আছে, এটা লিখলেই শেষ হয়ে যাবে। আমি তো মনোযোগ দিয়ে আমার কাজই করছি। প্রায় আরও বেশ কিছুক্ষণ পর শেষ হলো। আমি সম্পূর্ণ লেখা শেষ করে 2 হাত উপরে তুলে শরীরের আড়মোড়া ভেঙে জোরে একটা নিঃশ্বাস ফেললাম। ক্লান্ত হয়ে গেছি আমি। একটানা 7টা নোট লিখেছি, কম নাকি? এবার আমি নোটগুলো গুছিয়ে সুন্দর করে টেবিলে রেখে উঠে দাঁড়িয়ে পেছনে ফিরেছি।
অমনি ভূত দেখার মতো জোরে চিৎকার দিয়ে চেয়ারে বসে পড়ি। এতটা জোরে চিৎকার দিয়েছি যে নিচে থেকে শিখা অবধি দৌড়ে এসেছে। ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। এমনটা কেউ করে? আমি তো ভয়ে কান্নাই করে দিয়েছি। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করি সবাই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের সবাইকে অগ্রিম রমজান মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।